নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে 2026 সালের কৃষক বন্ধুর ভেরিফিকেশনের জন্য যে ফর্মটি পাবলিশ হয়েছে সেই ফর্মটি কিভাবে পূরণ করতে হয় তা আমি অত্যন্ত সহজ পদ্ধতিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। যারা যারা এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে অসুবিধা হচ্ছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে আর কোথাও আশা করছি অসুবিধা থাকবে না। এবং ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি আপনাদের কোথাও অসুবিধা হয় সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি তার সমাধান আপনাদেরকে রিপ্লাই দিয়ে বলে দেব। তো এবার দেখে নিন ভিডিওটি কিভাবে ফর্মটি ফিল আপ করব। দেখুন, প্রথমেই কৃষক বন্ধু আইডি নম্বর, দেখুন এই জায়গায় একটা আইডি নম্বর লিখতে বলেছে। এটা হচ্ছে প্রত্যেকের কৃষক বন্ধুর আইডি নম্বরটা লিখতে হবে, যেটা আপনারা মোবাইল থেকে কৃষক বন্ধু আইডিটা সার্চ করলে পেয়ে যাবেন। এখানে সেটি লিখতে হবে। এবার ক্রমিক নম্বর বা এসএল নম্বর, আপনাদের কৃষক বন্ধুর জন্য আপনাদের পঞ্চায়েতে যে লিস্টটি পাঠানো হয়েছে সেই লিস্টে আপনার কৃষক বন্ধুর আপনার নামটি কত নম্বর এসএল ক্রমিক নম্বরে রয়েছে সেই নম্বরটি এই জায়গায় লিখতে হবে। এরপর চলে আসুন মেন যে জায়গা 1 নম্বর, সেখানে বলছে সুবিধাভোগীর নাম, অর্থাৎ যার নামে আবেদন করছেন তার পুরো নামটা এখানে ইংরেজি বড় হাতে লিখতে হবে। তারপর পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম, যদি বাবা থাকে বাবা বা স্বামী, স্ত্রী, আপনারা যার নাম লিখবেন সেটি এখানে লিখে দেবেন। এরপর আপনাদের ঠিকানা, সম্পূর্ণ ঠিকানাটা দিতে হবে। সেখানে দেখুন জেলা, প্রথমে এখানে আপনাদের জেলার নাম লিখবেন, তারপরে আপনারা এখানে ব্লকের নাম লিখবেন, তারপরে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটি এইখানে লিখে দেবেন এবং শেষে মৌজা বা গ্রাম আপনাদের যেটা আছে সেটা এখানে উল্লেখ করবেন। এরপরে সুবিধাভোগীর বিবরণ, ব্যাংকের বিবরণ। প্রথমে দেখুন ব্যাংক ও শাখার নাম, আপনাদের যে ব্যাংক আছে ইউকো ব্যাংক বা স্টেট ব্যাংক যেটাই হোক, এখানে ব্যাংকের নাম লিখবেন এবং পাশে শাখার নাম্বারটা লিখে দেবেন কোন জায়গায় অবস্থিত। এরপরে ব্যাংকের আইএফএসসি কোডটা এইখানে দিয়ে দেবেন, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের বইটা থেকে আইএফএসসি কোডটা নিয়ে এখানে তুলে দেবেন। এরপর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, তারপরে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিয়ে দেবেন। আধার সংযুক্ত মোবাইল নম্বর, আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এই জায়গায় দিতে হবে। এরপরে আধার নম্বর, আপনাদের যে 12 অক্ষরের আধার নম্বরটি রয়েছে সেটি এই জায়গায় বসিয়ে দেবেন। এপিক নম্বর মানে হচ্ছে আপনার ভোটার কার্ডের নম্বর, আপনার ভোটার কার্ডের নম্বরটা এই জায়গায় দিয়ে দিতে হবে। এসি নাম্বার মানে আপনাদের যে বিধানসভার নম্বরটি আছে সেটি এখানে বসিয়ে দিতে হবে। তারপরে পার্ট নম্বর মানে আপনাদের বুথের যে নাম্বার সেটি এখানে বসাবেন। এরপর সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনার নামটি ভোটার তালিকায় কত নম্বর সিরিয়াল নম্বরে ছিল সেই সিরিয়াল নম্বরটি এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন এসআইআর ডব্লিউবিএলএ 2026 ভোটের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে, অর্থাৎ এখানে আপনাদের নামটি কোনো ভোটার লিস্ট থেকে যদি বাদ গিয়ে থাকে সেই কথাটাই এখানে বলা হয়েছে। সেই তালিকায় বাদ যাওয়া তালিকায় কি আপনার নামটি আছে, তাহলে এখানে আপনার নাম যদি 26-এর তালিকায় থেকে থাকে তাহলে এখানে নো করে দেবেন। আপিল ট্রাইব্যুনালে মুলতবি আছে, যদি ট্রাইব্যুনালে আপিল করে থাকেন এবং যদি সেটা পেন্ডিং অবস্থায় থাকে তাহলে সেটা ইয়েস করবেন, অন্যথায় আপনারা সকলে এখানে নো করবেন। সিএ আবেদন মুলতবি, এখানেও আপনাদের নো করতে হবে। পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, আপনি যদি পিএম কিষাণ পেয়ে থাকেন তাহলে এই ফর্মটি আপনাদের ফিল আপ করার প্রয়োজন নেই। আপনারা আশা করছি এখানে প্রত্যেকেই পিএম কিষাণ কেউ পান না, তাই এই ফর্মটি ফিল আপ করছেন, তাহলে এখানে অবশ্যই নো লিখতে হবে আপনাকে। প্রধান পেশা, আপনাকে এখানে লিখতে হবে ফার্মার অর্থাৎ কৃষক। এরপরে চাষযোগ্য জমির বিবরণ, প্রথমে আছে জেএল নম্বর, এখানে আপনারা জেএল নম্বর দেবেন, খতিয়ান নম্বর দেবেন, তারপরে দাগ নম্বর দেবেন। এক্ষেত্রে বলে রাখি যদি আপনাদের একের অধিক বা একাধিক খতিয়ান নম্বর বা দাগ নম্বর থাকে তাহলে সেক্ষেত্রে এটি আপনারা আপনাদের পঞ্চায়েতে বা ক্যাম্পে একটু জিজ্ঞাসা করে নেবেন যে এখানে আপনারা কটা দাগ নম্বর বা খতিয়ান নম্বর দেবেন। আপনার যদি মনে হয় এখানে যতগুলো ধরবে আপনারা সেটা দিয়ে দিতে পারেন। তারপরে চাষযোগ্য জমির পরিমাণ একরে, অর্থাৎ আপনার কতটা জমি আছে সেটা একরে এখানে বসাতে হবে, শতকে না কিন্তু। এরপর স্বত্বলিপি এর তারিখ অর্থাৎ খতিয়ানের তারিখ যেটা আপনাদের আছে
পর্চা অনুযায়ী সেটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর জমি আপনারা কিভাবে পেয়েছেন, যদি কিনে থাকেন তাহলে এখানে পারচেস লিখতে হবে, যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে ডেথ মিউটেশন, এবং যদি অন্য কোনোভাবে বা ট্রান্সফারের মাধ্যমে তাহলে সেটা এখানে লিখতে হবে। এবার পরেরটায় আয়কর প্রদানকারী কিনা, আপনি কি ইনকাম ট্যাক্স পে করেন তাহলে ইয়েস করবেন, যদি না করেন তাহলে এখানে নো করবেন। এবারে আমরা চলে এসেছি এই ফর্মের দ্বিতীয় পৃষ্ঠায়। এখানে দেখুন কি দেওয়া আছে, স্বামী স্ত্রীর বিবরণ, অর্থাৎ আপনারা যদি আবেদনকারী পুরুষ হন তাহলে তার স্ত্রীর বিবরণ এখানে দিতে হবে, এবং যদি মহিলা হন তাহলে তার স্বামীর বিবরণটা এখানে দিতে হবে। এবং এখানে বলে রাখি, যদি কেউ অবিবাহিত হয় তাহলে তার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এবার দেখে নিন। প্রথমেই আছে স্বামী স্ত্রীর নাম, আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে লিখবেন। ব্যাংক ও শাখার নাম, এখানে ব্যাংকের নাম এবং সেখানে ব্রাঞ্চের নাম লিখবেন। তারপর একইভাবে আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দেবেন। এবার আধার সংযুক্ত মোবাইল নম্বর, আগের পৃষ্ঠায় যেমন আপনার ক্ষেত্রে করেছিলেন এখানেও ঠিক একইভাবে করতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে, তারপরে ওনার আধার নম্বর দিতে হবে, তারপরে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে, এসি নাম্বার বিধানসভার নম্বরটা এখানে বসাবেন, পার্ট নম্বর এখানে বুথ নাম্বার বসাতে হবে, তারপরে সিরিয়াল নম্বর যেটি বললাম এসআইআর, আপনাদের 2026 এসআইআর লিস্টে আপনার ভোটার নামটি যে কত নম্বর সিরিয়ালে আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। কেবিএনের সুবিধাভোগী কিনা, আপনারা কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছেন কিনা, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস, যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন। একইভাবে আগের মতো এসআইআর ডব্লিউবিএলে 2026 ভোটের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে। আর যদি এখানে আপনি ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় তাহলে এখানে আপনারা নো করে দেবেন। ঠিক আছে, তারপরে আপিল ট্রাইব্যুনালে মন্তব্য আছে, এখানেও নো করবেন। মুলতবি সিএ আবেদন, এখানেও নো করবেন। যাদের ব্যতিক্রম রয়েছে তারা এখানে ইয়েস করবেন, বাকি সকলের ক্ষেত্রেই এখানে নো হয়ে যাবে। পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, আবারও বললাম যে পিএম কিষাণ পেলে আপনার এই ফর্ম ফিল আপ করতে হবে না, যেহেতু আপনি ফর্মটি ফিল আপ করছেন তার মানে আপনি পিএম কিষাণ পান না, তাহলে এখানে নো করবেন। এবং এখানে স্বামী বা স্ত্রীর প্রধান পেশা এখানে লিখে দেবেন, ফার্মার বা হাউসওয়াইফ যেটা হবে প্রত্যেকের ক্ষেত্রে সেটা লিখে দেবেন আলাদা করে। এরপরে দেখুন একটি অঙ্গীকারপত্র রয়েছে, এখানে আপনারা যে আপনাদের সমস্ত তথ্যগুলি সত্য দিলেন এবং যদি মিথ্যা প্রমাণিত হয় পরবর্তীকালে সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আপনার এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন না, সেখান থেকে আপনাকে বঞ্চিত করা হবে। তাই এই অঙ্গীকারপত্রটি দেখে নিয়ে এখানে আবেদনকারীর একটি সই করে দিতে হবে। এরপর নিচে যে অংশটুকু আছে এটা অফিসিয়ালসদের জন্য, এখানে সরকারি যে আধিকারিক আছে তারা এখানটা ফিল আপ করবে, এখানটা আপনার কিছু করার দরকার নেই।